ওকে, সো আজকে আমরা বেসিক্যালি দেখবো কিছু রিপেয়ারিং টেকনিক। লাস্ট ক্লাসে, আগের ক্লাসে আমরা কিছু ইয়ে নিয়ে আলোচনা করছি যে আমাদের পেভমেন্টে কি কি প্রবলেম হয়, ঠিক আছে? তো সেগুলো সলভ করার জন্য আমরা কিছু পার্মানেন্ট সলিউশন দেখছি, যে উপরে সারফেস কোর্সটাকে তুলে ফেলা, তুলে নতুন করে রিপেয়ার করা, এটা একটা পদ্ধতি। কিন্তু সময় যত গেছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিছু নতুন ইনভেনশন আসছে, হ্যাঁ। তো ওই নতুন ইনভেনশন গুলোর কারণে আমরা কি হয়েছি, কিছু টেম্পোরারি সলিউশন আমরা বের করতে পারছি, যাতে করে আমাদের টাকা অনেক খরচ না হয়। এক, দ্বিতীয় হচ্ছে আমরা যেন অনেক দিনের জন্য রোড ফেলে না রাখি, যাতে করে কনজেশন না হয়, যাতে আমরা একটা সলিউশন বের করতে পারি। এরকম কিছু টেম্পোরারি রিপেয়ার টেকনিক আমরা আজকে দেখব। আপনাদের আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দেব। এই অ্যাসাইনমেন্টটা আপনারা যেটা হবেন মাইক্রোসফট ওয়ার্ডে করবেন, ঠিক আছে? ওয়ার্ডে সুন্দর করে করবেন, এন্ড ওয়ার্ডে আপনারা আপনাদের নাম, রোল নাম্বার, সাবমিটেড টু আমার নাম, তারপর হচ্ছে কোর্স কোড, কোর্স নেম, ঠিক আছে? আপনাদের নিজেদের নাম, স্টুডেন্ট আইডি সবগুলো একসাথে লিখবেন। আর কোনোভাবেই একে অপর থেকে কপি করবেন না। আমি আপনাদের যে টপিকটা দিব এটা আপনাদেরকে ইন্টারনেট ঘেটে বের করতে হবে, ঠিক আছে? আমি যেগুলো পড়াচ্ছি আমার লেকচার শুনলেও ওখান থেকে আনসার করতে পারবেন, বাট যদি না পান তখন আপনারা ইন্টারনেট ঘেটে বের করবেন। আমি বিভিন্ন টপিক দিব, আপনারা ওইভাবে আনসারটা আমাকে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাস আমরা মন দিয়ে শুনি। একটা হচ্ছে, প্রথম রিপেয়ার টেকনিকটা হচ্ছে ফগ সিল, ঠিক আছে? ফগ শব্দটার মানে হচ্ছে কুয়াশা। তো ফগ সিল বেসিক্যালি হচ্ছে, মানে যেহেতু এই সিলিংটা একটা মানে সিলিংটা স্প্রের মতো করে করা হয়, তাই মনে হয় একটা কুয়াশা টাইপের পরিবেশ তৈরি হচ্ছে, হ্যাঁ? তো এই কারণে এই সিলিংটার নাম দেওয়া হচ্ছে ফগ সিল। আচ্ছা, তো এই ফগ সিল ইজ এ লাইট অ্যাপ্লিকেশন অফ ডাইলুটেড স্লো সেটিং অ্যাসফাল্ট ইমালশন টু দ্য সারফেস অফ এন এইজড পেভমেন্ট সারফেস। এখানে আমরা কিছু অপরিচিত শব্দ দেখলাম। একটা হচ্ছে কি, ডাইলুটেড। ডাইলুটেড মানে কি, অর্থাৎ ঘন করে ফেলা হয়েছে এরকম, ঠিক আছে? স্লো সেটিং, স্লো সেটিং মানে কি? না না না, দ্রবীভূত না। আহ, ঠিক আছে, দ্রবীভূত, বাট সেটা ঘনভাবে দ্রবীভূত, তখন ওটাকে আমরা বলি ডাইলিউটেড হয়ে গেছে। আচ্ছা, স্লো সেটিং মানে কি? আস্তে আস্তে সেট হবে। আমরা সিমেন্টের ক্ষেত্রে দেখি হাই সেটিং, স্লো সেটিং, এগুলো দ্রুত যদি জমে যায় তাহলে স্লো সেটিং, সরি ফাস্ট সেটিং, আর যদি আস্তে আস্তে জমে তাহলে স্লো সেটিং। অ্যাসফাল্ট ইমালশন, ঠিক আছে? অ্যাসফাল্ট মানে তো বিটুমিন, বুঝতে পারতেছি। ইমালশন মানে হচ্ছে পেইন্টিং এর মতো অনেকটা। তো যখন নাকি হচ্ছে আমি অ্যাসফাল্টের সাথে মানে বিটুমিনের সাথে পানি অ্যাড করি আর ইমালসিফাইং এজেন্ট অ্যাড করি, ইমালসিফাইং এজেন্ট মানে হচ্ছে যেমন সাবান, ঠিক আছে? তো সাবান যখন আমরা অ্যাড করি, সোপ জাতীয় কিছু একটা, তখন যে রূপটা দাঁড়ায় অ্যাসফাল্টে, তাকে আমরা বলি অ্যাসফাল্ট ইমালশন। ওকে, তো এটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকতে পারে যে অ্যাসফাল্ট ইমালশন কি। এটা কিন্তু আমার যে স্লাইড দেওয়া আছে এখানে ডিটেল নাই, তো আপনাদেরকে এটা ইন্টারনেট থেকে খুঁজে বের করতে হবে। তাছাড়াও আমি কিছু আপনাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? অ্যাসফাল্ট ইমালশন ইজ বেসিক্যালি টাইপ অফ এন ইমালশন, ইমালশন যেটা বেসিক্যালি তৈরি হয় অ্যাসফাল্ট প্লাস ওয়াটার প্লাস ইমালসিফাইং এজেন্ট দিয়ে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি যেটা করে, আহ বিটুমিনকে একটা পোলারিটি ক্ষমতা দেয় সোপকে, যাতে করে সহজে সেই সারফেসের সাথে বন্ডিং তৈরি করতে পারে, ঠিক আছে? এবং পেইন্ট যেমন হয় একটা পাতলা আস্তরণের মতো মনে হয়, এবং এই ইমালসিফাইং এজেন্টটাও বা এই ফগ ইমালশনটাও বা অ্যাসফাল্ট ইমালশন একটা পাতলা আস্তরণের মতো মনে হবে। শুধু বিটুমিন হলে আমরা যেটা দেখতাম ওটা একদম কি হয়ে যেত, লেগে যেত, ঠিক আছে? ওটাকে একটা অংশ মনে হতো রোডের। কিন্তু ইমালশন হচ্ছে একটা উপরের এক্সট্রা একটা স্তর, যেভাবে আমরা দেওয়ালে যখন রং দিতে দেখি তখন যেরকম মনে হয় যে উপরের একটা স্তর, ঠিক তেমনি অ্যাসফাল্ট ইমালশনটাও ওরকম একটা এক্সট্রা স্তর। আচ্ছা, ফগ সিলস আর লো কস্ট, খরচ কম, and are used to restore flexibility of an existing HMA pavement surface. অলরেডি এক্সিস্টিং একটা বিটুমিনাস সারফেসকে আমরা তার ফ্লেক্সিবিলিটি ফিরায় আনার জন্য, ঠিক আছে? আমরা নর্মালি বিটুমিনাস পেভমেন্টকে কি বলি? ফ্লেক্সিবল পেভমেন্ট বলি, হ্যাঁ? যখন নাকি দীর্ঘদিন ধরে সেটা ইউজ হতে থাকে এবং তার বিটুমিন গুলো ক্ষয় হতে থাকে, ঠিক আছে, তখন কি হয়, আস্তে আস্তে তার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। এই ফ্লেক্সিবিলিটিটা ফিরিয়ে আনার জন্য আমরা বেসিক্যালি ফগ সিলটা ব্যবহার করি। They may be able to temporarily postpone the need for a surface treatment or non-structural overlay. অর্থাৎ আমরা পেভমেন্ট ডিস্ট্রেস করছি কিছু কয়টা লেকচার আগে, যে পেভমেন্টে কি কি সমস্যা হয়। তো ওখানে আমরা দেখছি যে আপনার অনেক সময় সারফেস ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো সেই ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের কি করতে হয়, পুরো সারফেসটা তুলে ফেলা লাগে কখনো কখনো, ঠিক আছে? উপরে যে সারফেস কোর্সটা আছে না, ওটা তুলে ফেলা লাগে। এইটা করাটা তো নিশ্চয়ই কস্টলি, পুরো সারফেস তুলে আবার বসানো।
তার চেয়ে একটা মানে কি বলবো, মানে টেম্পোরারি একটা সলিউশন হচ্ছে ফক্সিল ইউজ করা। ফক্সিলস আর ইউজ টু রিস্টোর অর রিজুভেনেট অ্যান্ড এইচএমএস সারফেস, অর্থাৎ পুনরায় জীবন দেওয়ার জন্য, মানে কি বলবো এটা, রিজুভেনাইট মানে হচ্ছে পুনরায় তারুণ্যদীপ্ত করা, হ্যাঁ এই ধরনের একটা কথা। তো ওটাকে আবারও আগের মতো মানে তারুণ্য ফিরিয়ে দিতে তাকে ফক্সিলটা ইউজ করি আমরা। They may be able to postpone the need for a bituminous surface treatment or volume or non-structural overlay for a year or two, মানে মোটামুটি 1-2 বছর এটা আমাকে একটা টেম্পোরারি সার্ভিস দিতে পারবে। আচ্ছা, ফগ সিলস আর সুইটেবল ফর লো ভলিউম রোডস। ঠিক আছে, লো ভলিউম রোডস মানে যেখানে হচ্ছে ভারী যানবাহন চলাফেরা করে না, ঠিক আছে, 16 হুইলার কোনো গাড়ি যায় না, বা বড় বড় ট্রাক যায় না, বা ঘন ঘন বাস যায় না, এই ধরনের যে রোড গুলো থাকে ওখানে আমরা টেম্পোরারি সলিউশন হিসেবে এটা দিতে পারি। কিন্তু যেখানে কিনা হাই ভলিউম ট্রাফিক যাচ্ছে সেখানে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, ফগ সিলস আর সুইটেবল ফর লো ভলিউম রোডস which can be close to traffic for the 4 to 6 hours it takes for the slow setting asphalt emulsion to break and set। অর্থাৎ এই ইমালশনটার সেট হইতে এবং ওখানে ভালোভাবে বসে যেতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো অতটুকু সময় পর্যন্ত আমরা রোডটা অকিউপাই করে রাখতে পারবো, বাট এই বিষয়টা আমি আর পারতেছি না। ঠিক আছে, এই জন্য লো ভলিউম রোডে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, an excessive application rate may result in a thin asphalt layer on the top of original HMA pavement। অর্থাৎ যদি আমি এক্সেস স্প্রে করে ফেলি, ঠিক আছে, তখন যেটা হতে পারে অরিজিনাল অ্যাসফল্ট পেভমেন্টের উপর একটা অ্যাসফল্ট থিন লেয়ার গঠিত হতে পারে। দিস লেয়ার ক্যান বি ভেরি স্মুথ অ্যান্ড কজ এ লস অফ স্কিড রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি যেটা হতে পারে আমার রোডটা স্লিপারি হয়ে যেতে পারে, তখন আমি যে ব্রেক দিব তখন যে রাস্তাটাতে ঘর্ষণ হয়ে আমি একটা রেজিস্ট্যান্স পাবো গাড়ি থামানোর জন্য, এই স্কিড রেজিস্ট্যান্সটা কমে যেতে পারে। স্যান্ড শুড বি কেপ্ট ইন রিজার্ভ টু ব্লট আপ এরিয়াস অফ এক্সেস অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেখানে যেখানে হচ্ছে এক্সেস অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা বালি দিয়ে দিব, বালি ছিটিয়ে দিব, এই বালিটা তখন কি করবে, এক্সেস ইমালশনটাকে কি করবে, ব্লট করে ফেলবে, মানে কি বলে, টেনে নেবে আর কি, তখন আস্তে আস্তে ওখান থেকে কমে যাবে জিনিসটা। আচ্ছা, এরপর হচ্ছে স্লারি সিলস। এ স্লারি সিল ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার অফ ইমালসিফাইড অ্যাসফাল্ট। শুধু যেমন ফক্সিল যেটা পড়ছে ওখানে ছিল শুধুমাত্র অ্যাসফাল্ট ইমালশন, ঠিক আছে, এখানে ইমালসিফাইড অ্যাসফাল্ট আছে, ওকে, এরপর ওয়াটার আছে, এরপর ওয়েল গ্রেডেড ফাইন এগ্রিগেট আছে, এবং মিনারেল ফিলারও আছে। ঠিক আছে, হ্যাজ এ ক্রিমি ফ্লুইড লাইক অ্যাপিয়ারেন্স ওয়েন অ্যাপ্লাইড। অর্থাৎ আপনি দেখলে মনে হবে যেন ক্রিমি টাইপের কিছু একটা, হ্যাঁ, বুঝতেছেন তো, আমরা যে ক্রিম ইউজ করি ওই টাইপের একটা মানে মানে ইমপ্রেশন দিবে, এই কারণে স্লারি বলা হয়, কাদাময় একটা ইমপ্রেশন দেয়, এই কারণে আমরা তাকে বলি স্লারি সিলস। এগুলোকে সিল বলা হয় কারণ কি, এগুলো একটা সিল দেয়, মানে উপর একটা যখন নাকি আমরা একটা ফাঁকা জায়গা থেকে একটা গর্ত করে সিল মেরে দিই, ঠিক আছে, ওইটার ঠিক তুমি সিল মেরে দেয় জায়গাটাতে, এখানে এগুলোকে নামকরণ করা হয়েছে সিল হিসেবে। Slurry seals are used to fill existing pavement surface defects and as either a preparatory treatment, অর্থাৎ বড় কোনো ট্রিটমেন্টের আগে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে, ফর আদার মেইনটেনেন্স ট্রিটমেন্টস অর অ্যাজ এ ওয়েরিং কোর্স, অথবা এটাকে ওয়েরিং কোর্স হিসেবে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট হচ্ছে মাইক্রো ম্যানুফ্যাকচারিং, মাইক্রো সার্ফেসিং। Micro surfacing is an advanced form of slurry seal that uses the same basic ingredients. স্লারি সিলে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল সেগুলো কি ছিল, ইমালসিফাইড অ্যাসফল্ট, ওয়াটার, ফাইন অ্যাগ্রিগেট এন্ড মিনারেল ফিলার, এন্ড কম্বাইন্স দেম উইথ অ্যাডভান্সড পলিমার অ্যাডিটিভস। অর্থাৎ আমরা কয়টা লেকচার আগে পড়ছিলাম পলিমার মডিফাইড বাইন্ডার, ঠিক আছে, যখন নাকি আমরা পলিমার অ্যাড করি তখন আমার বাইন্ডারে কিছু এক্সট্রা কোয়ালিটি আসে, সাসেপ্টিবিলিটি বাড়ে, ঠিক আছে, তারপর হচ্ছে সারফেসের কোর্স অ্যাগ্রিগেটের গায়ে ভালো মতো করে বসে, ঠিক আছে, এই যে কোয়ালিটি গুলো এক্সট্রা অ্যাড হয় সেই এক্সট্রা কোয়ালিটি ওয়ালা পিএমবি, পলিমার মডিফাইড বাইন্ডার বা পলিমার অ্যাড করে আমরা এই ইমালশনটা তৈরি করি। তো ফিগার 1 through 4 শো এ মাইক্রো সার্ফেসিং স্লারি সিল প্রজেক্ট, এই যে এভাবে করে স্লারি এটা দেওয়া হয়। ওকে, it is recommended as a preventive maintenance measure, repair slight to moderate pavement surface defects, improve skid resistance। এই সবগুলো কি করে, মডারেটলি আমার সার্ফেসের ডিফেক্ট গুলোকে সলভ করে এন্ড স্কিড রেজিস্ট্যান্সের ক্ষমতাটা বাড়ায়। আর হচ্ছে বড় কোনো সলভ মানে সাপোজ একটা পেভমেন্ট ডিফেক্ট পাওয়া গেল, এটার জন্য বড় একটা সারফেস রিপেয়ারিং দরকার,
বাট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার ভিজিট করে বললো যে না, এখনো অবস্থা অতটা খারাপ হয়নি, আমরা আরো 1-2 বছর চলতে পারবো। বাট আপাতত একটা কি সিলিং কিছু একটা দিয়ে দেওয়া যায়, যাতে করে 1-2 বছর মোটামুটি চলা যায়, যেহেতু এটা খরচ কম। আচ্ছা, ক্র্যাক সিলিং আমরা লাস্ট লাস্ট ক্লাসে করছি, প্যাচ ওয়ার্কের স্টেপগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। ওকে, আমরা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের ডিস্ট্রেস গুলো পড়ছি, কিন্তু রিজিড পেভমেন্টের ডিস্ট্রেস গুলো পড়া হয়নি, আমরা এখন ওগুলো দেখবো। But তার আগে আমরা একটা ম্যাথ দেখবো, যেটা আমাদের বাকি রয়ে গেছিল। আচ্ছা, আমরা রিইনফোর্সমেন্ট ব্যবহার করি মেইনলি কোন পেভমেন্টে? স্যার আরসিসি তে। রিজিট। হ্যাঁ, রিজিড পেভমেন্টে। আচ্ছা, এখন এই রিজিড পেভমেন্টে আমরা যে রডটা ইউজ করব বা যে রিইনফোর্সমেন্ট গুলো দিব, সেটা কিভাবে দিব? ঠিক আছে, কত রড দিব, কত স্পেসিং এ দিব, কত নম্বর রড দিব, ঠিক আছে, আজকে আমরা এই ম্যাথটা দেখব। আপনাদের আমি একটু ড্র করে দেখাচ্ছি, যাতে একটু ক্লিয়ার হয়। সাপোজ এটা আমাদের পেভমেন্টটা, ঠিক আছে। এখন এটার জয়েন্ট গুলো আমরা দেখাই। ওকে, ওকে। আচ্ছা, এখন এখানে যেটা বুঝতে হবে, সাপোজ এটা আমাদের রিজিড পেভমেন্ট, আর রিজিড পেভমেন্টে যেটা হয়, অনেকগুলো প্যানেল নিয়ে নিয়ে গঠিত হয়। আহ, আচ্ছা, সো রিজিড পেভমেন্ট বেসিক্যালি আমরা কি হয় না, রাস্তাঘাটে সচরাচর দেখি না। নর্মালি এগুলো নাকি যেখানে হাই ভলিউম ট্রাফিক যায়, বড় বড় গাড়ি যায়, আমরা ওই জায়গাগুলোতে দেখি, যেমন এখানে রাস্তাগুলোতে আছে কিছু অংশ জুড়ে রিজিড পেভমেন্ট, ঠিক আছে। তো রিজিড পেভমেন্ট হয় অনেকগুলো প্যানেল নিয়ে গঠিত হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্যানেলের মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, এই যে ডিরেকশনটা, অর্থাৎ ট্রাফিক যেদিকে যাচ্ছে, এই ডিরেকশনটাকে আমরা বলি কি বলি বলেন তো? একদম যেটা ট্রাফিক যেদিকে যাচ্ছে, আমি যেদিকে অ্যারো চিহ্ন দেখালাম, এই ডিরেকশনে কি ডিরেকশন বলে, নাম কি? এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিরেকশন, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল ডিরেকশন, আমরা স্পেলিংটা লিখি LONGITUDINAL, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ডিরেকশন। আর এটার যে এটার অপোজিট দিকে, অর্থাৎ এটার সাথে লম্বভাবে যে ডিরেকশনটা, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশন। এই দুটো ডিরেকশন বোঝাটা খুব জরুরি যদি আমাদের ইয়াটা বুঝতে হয়, অর্থাৎ আমরা কিভাবে রিইনফোর্সমেন্ট গুলো দিব। তাহলে একটা ট্রান্সভার্স ডিরেকশন, একটা লঙ্গিটিউডিনাল ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমার কিছু জয়েন্ট থাকে, আমরা যে জয়েন্ট গুলো পড়ছিলাম মিডের আগে, যে ট্রান্সভার্স জয়েন্টের আন্ডারে। আচ্ছা, লঙ্গিটিউডিনাল জয়েন্ট হচ্ছে এই এই জয়েন্টটা, আমি একটু কালার করে দিই। আহ, এই মেরুন কালারে যে এটা দেখা যাচ্ছে, এটা মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল জয়েন্ট। আর বাকি যেগুলো এই বরাবর আছে, এগুলোকে আমরা বলি ট্রান্সভার্স জয়েন্ট, ঠিক আছে।
তো ট্রান্সভার্স জয়েন্ট হচ্ছে বেসিক্যালি 3 ধরনের। আমরা যদি 4 ধরনের পড়ছি, কিন্তু এক্সপানশন জয়েন্ট আর আইসোলেশন জয়েন্টটা একই রকম। আপনাদের মনে আছে কিনা যে রিজিড পেমেন্টে কি কি ধরনের জয়েন্ট আছে? আমি পরীক্ষাও দিছিলাম যে এই 3টা ধরনের জয়েন্টের মধ্যে পার্থক্য লিখতে। কেউ কি বলতে পারবেন যে ওই জয়েন্ট গুলোর নাম কি কি? একটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট, আর কি কি আছে এরকম? কেউ পারবেন? একটা ছিল এক্সপানশন জয়েন্ট, হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। আর কি ছিল? আচ্ছা, আরেকটা ছিল কন্ট্রাকশন জয়েন্ট, আরেকটা ছিল আইসোলেশন জয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, হ্যাঁ, নাম লিখে দেন। আজকে টার্জার নাই কেন? অ্যাটেন্ডেন্স স্যার দিছি তো, লিখে দিছি স্যার অ্যাটেন্ডেন্স। হ্যাঁ ঠিক আছে, যারা দিচ্ছেন তারা তো ঠিক আছে, যারা দেন নাই তারা দিয়ে দেন। ওকে। তাহলে আমরা এটা দেখালাম, ঠিক আছে। এখন আমরা রড গুলো কিভাবে বসাবো এটা নিয়ে হচ্ছে আমরা শিখবো। ওকে, 3 ধরনের রড বসে এখানে, 3টা নির্দিষ্ট টাইপের। একটা হচ্ছে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট, তারপর হচ্ছে ডাওয়েল বার, আর একটা হচ্ছে টাই বার। ঠিক আছে। একটা হচ্ছে কি, আমরা এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো বসাবো, প্রথমটা হচ্ছে টেম্পারেচার বা ডিস্ট্রিবিউটেড রিইনফোর্সমেন্ট। টেম্পারেচার রিইনফোর্সমেন্ট সবখানেই দেয়, ইভেন ছাদের মধ্যেও দেয়। ঠিক আছে, বাট রোডেও এটা ইউজ করে, কারণ রোডে এই জিনিসটা বেশি ঘটে। আমার যে লোডটা পড়বে টেম্পারেচারের কারণে স্ল্যাবটা এক্সটেন্ড করতে পারে, ওই ক্ষেত্রে যে এক্সট্রা একটা প্রেসার পড়বে সেটা রিজিস্ট করার জন্য টেম্পারেচার রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এরপর হচ্ছে ডাওয়েল বার। ঠিক আছে, ডাওয়েল বার এটা বিশিষ্ট হচ্ছে, এগুলো রাউন্ডেড বার না, এগুলো হচ্ছে রাউন্ডেড বার, এগুলো মানে ডিফর্মড বার না। ঠিক আছে। তো টেম্পারেচার রিইনফোর্সমেন্ট যেটা হয় বোথ ডিরেকশনে দেওয়া হয়। ঠিক আছে। আর আর টেম্পারেচার বা ডিস্ট্রিবিউটেড রিইনফোর্সমেন্ট গুলো হয় মেইনলি ওয়্যার মেশ। ওয়্যার মেশ বলতে বোঝানো হয় অনেকটা তার জালির মতো। ঠিক আছে, তারের জালি। ওকে। আর এটা বোথ ডিরেকশনে দেওয়া হয়, অর্থাৎ লংগিটিউডিনাল ডিরেকশনে দেওয়া হয়, ট্রান্সভার্স ডিরেকশনে দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে ডাবল বার। ডাবল ব্যাপারে ব্যাপারে আমি অলরেডি বলছি, এটা রাউন্ড বার। ঠিক আছে, মানে এটা ডিফর্ম বার না। ডিফর্ম বার হচ্ছে যেগুলো গায়ে হচ্ছে বক্রাকার স্পাইরাল এক্সট্রা একটা ইয়া থাকে, যেগুলো নাকি আমরা বিল্ডিং কনস্ট্রাকশন ইউজ করি, সেগুলো হচ্ছে ডিফর্ম বার। আর যেগুলো স্মুথ, বাইরে কোনো ধরনের ইয়া থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে ডাবল বার। হ্যাঁ, বাইরে কোনো ধরনের স্পাইরাল কিছু থাকে না। আচ্ছা, ডাবল বার দেওয়া হয় অ্যাপ্লাইড অনলি ইন লংগিটিউডিনাল ডিরেকশন এন্ড অ্যাক্রস দ্য এক্সপানশন এন্ড কন্ট্রাকশন জয়েন্ট। ওকে, তো ডাবল বার দেওয়া হবে লংগিটিউডিনাল ডিরেকশনে, অর্থাৎ লম্বালম্বি করে। আচ্ছা, আমি আপনাদের একটু ছবি দেখে এঁকে দেখাই যে কিভাবে দিবে। সাপোজ এই যে এটা লংগিটিউডিনাল ডিরেকশন, এইভাবে রডগুলো বসাবে। ঠিক আছে, এই যে এভাবে এভাবে করে বসাবে 2টা প্যানেলের সংযোগস্থলে, হ্যাঁ, 2টা প্যানেলকে সংযোগ করবে। ওকে, জিনিসটা বুঝতে পারতেছ না কিভাবে দিচ্ছে? এই প্যানেলের ভেতর দিয়ে ঢুকাচ্ছে, আর এই প্যানেলের সাথে সেটা সংযুক্ত হচ্ছে, 2টা প্যানেল। স্যার ডাবল বার, হ্যাঁ, ওগুলো কি ডাবল বার? এগুলো হচ্ছে ডাবল বার। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ডাবল বার, এবং এগুলো লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর দেওয়া হয়, মানে ওইদিকে মুখ করে দেওয়া হয়। ঠিক আছে, এবং এই রডগুলো দেওয়া হচ্ছে কি, আমার স্ল্যাব গুলো তো থিকনেস আছে, মোটা আছে, তাই না? তো স্ল্যাবের ভেতরে ঢোকানো হয় একটা, আরেকটা স্ল্যাবের ভেতরের সাথে সংযুক্ত হয়, মানে অ্যাজ ইফ দুইটাকে সে কি করে রাখে, ধরে রাখতেছে এরকম করে।
হ্যাঁ, এবং লোডটাকে কি করে ট্রান্সফার করে এই প্যানেল থেকে ওই প্যানেলে। আচ্ছা, আহ, তারপর নর্মালি এটা কি হয়, এখানে 8 নম্বর রড দেওয়া হয় অথবা 10 নম্বর রড দেওয়া হয়, যেগুলো কি ট্রান্সভার্স জয়েন্ট। যেমন আমরা এগুলোকে বলছি কি ট্রান্সভার্স জয়েন্ট, এই পাশে যে জয়েন্ট গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ট্রান্সভার্স জয়েন্ট, আর লালটা হচ্ছে লংগিটিউডিনাল জয়েন্ট। তো ট্রান্সভার্স জয়েন্ট যদি হয় শুধুমাত্র তখন হচ্ছে 8 নম্বর রড দিই, আর যদি এক্সপানশন জয়েন্ট হয় তখন আমরা কত নম্বর রড দিব? তখন আমরা দিব 10 নম্বর রড। ঠিক আছে। আর স্পেসিং কেমন হবে? যদি ট্রান্সভার্স হয় তাহলে 8 ইঞ্চি, আর যদি কন্ট্রাকশন হয়, সরি এক্সপানশন না কন্ট্রাকশন, তখন 12 ইঞ্চি বা 1 ফিট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। বিকাম নেসেসারি ফর লঙ্গার স্প্যান, যত স্প্যান বড় হবে তত হচ্ছে এটা নেসেসারি হয়ে ওঠে। স্প্যান কাকে বলে? এই যে ডিরেকশনে দেখাচ্ছি, এই একটা অংশ, ঠিক আছে, এটাকে বলা একটা স্প্যান। এই আরেকটা অংশ, এটাকে একটা স্প্যান। যখন স্প্যানের লেন্থটা হবে 40 ফিট অ্যাবাভ, তখন এটা দেওয়াটা মাস্ট। প্লেসড এট মিড ডেপথ অফ দ্য স্ল্যাব, এটা আশা করি বুঝছেন। ঠিক আছে, স্ল্যাবের মাঝখানে, স্ল্যাবটা যদি 6 ইঞ্চি মোটা হয় তাহলে 3 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং বের হয়ে আসে, এবং পরে স্ল্যাবের সাথে সেই সংযুক্ত হয়। ঠিক আছে, এইভাবে দুইটা স্ল্যাব বা দুইটা প্যানেল একসাথে কানেক্টেড থাকে। নেক্সট আরেকটা টাইপের বার হচ্ছে টাই বার্স। দে আর নট সো হেভি এন্ড আর স্মলার দেন ডাবল বার্স এন্ড স্পেসড এট গ্রেটার ইন্টারভেলস। এগুলো এত মোটা হয় না, যেমন 8 নম্বর রড কিন্তু অনেক মোটা, বা 10 নম্বর রড অনেক মোটা, বাট এখানে যেটা ইউজ হয় ছাদে যে রডগুলো ইউজ হয় 4 নম্বর 5 নম্বর, 8 আর 10 নম্বর রড কোথায় ইউজ হয়? বিমে ইউজ হয়। এখানে টাই বার ইউজ হচ্ছে 4 আর 5 নম্বর রড। ওকে, এবার আমরা দেখবো ক্যালকুলেশন অফ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ আমরা যে আমরা কয় ধরনের রিইনফোর্সমেন্ট বলছি? 3 ধরনের, তাই না? একটা হচ্ছে কি টেম্পারেচার রিইনফোর্সমেন্ট, আরেকটা হচ্ছে কি ডাওয়েল বার, আর একটা হচ্ছে টাই বার। আচ্ছা, টাই বার কোন দিকে দেওয়া হয় এটা একটু বলি। টাই বার দেওয়া হচ্ছে আপনার লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর, এদিক দিয়ে। ঠিক আছে, টাই বার দেওয়া হয় লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর। এটা হচ্ছে পাশাপাশি দুটা প্যানেলকে যুক্ত করে রাখে। যেখানেই ফাঁকা জায়গা থাকবে, যেখানেই কংক্রিট ইউজ হবে, সেখানে আমাকে কি করতে হবে? এই ধরনের সিস্টেম করতে হবে যাতে করে রিইনফোর্সমেন্ট সেটা স্ট্রেংথ বেশি হয়। তো এগুলো হচ্ছে টাই বার। ঠিক আছে, এটা হচ্ছে টাই বার। ওকে, তো টাই বারের, সরি, আমরা এখন যে ফর্মুলাটা ইউজ করতেছি এটা বেসিক্যালি হচ্ছে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য বা টেম্পারেচার রিইনফোর্সমেন্টের জন্য। আপনাদের যদি আমি ভাইভা নিই, প্রবাবলি এবার আমি ভাইভা নিতে পারি, ঠিক আছে, ফাইনালি, তখন আপনাদের যেটা করতে হবে, আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি যে রিজিড পেভমেন্টে মেইনলি কয় ধরনের রড দেওয়া হয়? উত্তর হচ্ছে 3 ধরনের: টেম্পারেচার অর শ্রিঙ্কেজ, ডাবল বার, আর হচ্ছে কি টাই বার। আচ্ছা, তো এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য বা টেম্পারেচার রিইনফোর্সমেন্টের জন্য। এখানে ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ স্ল্যাব, পাউন্ড পার ফিট স্কয়ার এককে। এফ হচ্ছে একটা কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, নরমালি এটাকে আমরা 1.5 ধরে নিই। আর এফ এস হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস অফ স্টিল, হ্যাঁ। আর লেংথ এলটা হচ্ছে লেংথ অফ স্ল্যাব। লংগিটিউডিনাল ডিরেকশনে ধরবো L/2, আর ট্রান্সভার্স ডিরেকশনে ধরবো পুরো এলটা। যেহেতু মানে যেটাকে নাকি বলে হচ্ছে ওয়ার ম্যাশ অথবা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, ওটা এভাবে এভাবে থাকবে, অর্থাৎ দুই দিকে স্যার থাকবে। কোশ্চেনটা আবার বলেন স্যার। কোশ্চেনটা কি, মানে কি কোশ্চেন? স্যার কয় রিজিড ধরনের পেভমেন্ট কয় ধরনের? হুম হুম হুম। আচ্ছা, কয় ধরনের? 3 ধরনের: শ্রিঙ্কেজ বা টেম্পারেচার রিইনফোর্সমেন্ট 1, ডাওয়েল বার 2, টাই বার 3। 3 ধরনের। জি স্যার। ওকে, আচ্ছা, তো যখন নাকি আমরা এই সূত্রে এল ইউজ করব, যেহেতু কি প্রথমে আমরা কি বললাম, শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট কেমন? শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হচ্ছে দুই ডিরেকশনেই বসবে। হ্যাঁ, আমি একটু ইয়া করে দেখাই আপনাদের। শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা বসাবো ওয়্যার মেশ। ঠিক আছে, তো ওয়্যার মেশ কেমন দেখে একটু।
আচ্ছা, ছবি দেখলে একটু বুঝবেন আরো। এই অনেকটা ওয়্যার মেশ হচ্ছে এরকম, ঠিক আছে? তার মানে রাইট লেফট বা উত্তর দক্ষিণ দুই ডিরেকশনেই বসবে। তাহলে আমাদের কি করতে হবে? লংগিটিউডিনাল ডিরেকশনের জন্য বের করতে হবে, আবার ট্রান্সভার্স ডিরেকশনের জন্য বের করতে হবে। ঠিক আছে? তো যখন আর কি লংগিটিউডিনাল ডিরেকশনের জন্য বের করবো তখন এল সমান বসাবো L/2, এটা মাথায় রেখে খুব সাবধানে করতে হবে। আর যখন ট্রান্সভার্স ডিরেকশনে বসাবো তখন এল সমান বসাবো এল, যেটা দেওয়া ছিল সেটাই। নেক্সট হচ্ছে লেংথ অফ টাই বার। লেংথ অফ টাই বার টি সমান হচ্ছে 0.5 fs ইন্টু ডিবি ডিভাইডেড বাই এফবি প্লাস 3 ইঞ্চি। এখানে ডিবি হচ্ছে ডায়া অফ বার, আর এফবি হচ্ছে বন্ড স্ট্রিং। ওকে, আর এফএস হচ্ছে আগে যেটা দেওয়া ছিল, অ্যালাউবেল স্ট্রেস অফ স্টিল। তো আমরা এখানে একটা ম্যাথ দেখবো। তো প্রশ্নটা হচ্ছে থিকনেস অফ রিজিড পেভমেন্ট বলে দিছে 12 ইঞ্চি। আমরা কি রিজিড পেভমেন্টের থিকনেস বের করা শিখছি? বলেন তো একজন, আমরা কি থিকনেস বের করা শিখছি রিজিড পেভমেন্টের, কিভাবে বের করতে হয়? না স্যার, আমরা তো রিজিড পেভমেন্টটা শিখিনি, আমরা তো ফ্লেক্সিবলটা দেখছিলাম রিজিডে দেখেন নাই? দেখাইছি না লাস্ট ক্লাস? লাস্ট ক্লাসে। তার নামে আপনাদের একটু দেখেন, মনে পড়বে তাহলে হয়তো বা। এই যেটা দেখেননি, এভাবে করে দেখাইছিলাম যেটা, গ্রাফ গুলো দেখাই তাহলে মনে পড়বে হয়তো। এই যে গ্রাফটা, দেখছিলাম স্যার। এটাই হচ্ছে রিজিড পেভমেন্টের ডিজাইনের মেথডটা। আমরা কয়েকটা গ্রাফ দেখছিলাম। এটা রিজিড পেভমেন্টের থিকনেস বের করার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে স্যার। এই যে দেখেন, ফার্স্ট ট্রায়াল উইথ 9.5 ইঞ্চি, জি স্যার। ডিজাইন থেকে 9.5 ইঞ্চি। তা আমরা দুইটাই দেখছি, ফ্লেক্সিবলটাও দেখলাম, রিজিডটাও দেখছি। এখন আমরা দেখতেছি রিজিড পেভমেন্টের টেম্পারেচার সরি রিইনফোর্সমেন্ট ডিজাইন। তো আমার যে ম্যাথটা এখানে বলে দিচ্ছে যে রিজিড পেভমেন্টের থিকনেস হচ্ছে 12 ইঞ্চি, মানে 1 ফিট। ওকে, এখন আমাকে এটা রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। এটা 2 লেনের রাস্তা। তো উইথ অফ পেভমেন্ট হচ্ছে 24 ফিট, অর্থাৎ এটা প্রস্থ হচ্ছে 24 ফিটের একটা রাস্তা। স্পেসিং অফ, যেহেতু এক লেন 12 ফিট হয়, তাহলে 2 লেনে 24 ফিট। স্পেসিং অফ ট্রান্সভার্স জয়েন্ট, স্পেসিং অফ ট্রান্সভার্স জয়েন্ট হচ্ছে 45 ফিট। তার মানে এই জয়েন্ট থেকে এই জয়েন্টের ডিসটেন্স হচ্ছে 45 ফিট। ওকে, আমি আপনাদের একটু করে দেখাই। এই যে এই যে এই জয়েন্ট থেকে এই জয়েন্টের ডিসটেন্স হচ্ছে 45 ফিট। 45 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে দিয়ে দেওয়া আছে 45 ফিট। আর এগুলোর মাঝখানে মাঝখানে কন্ট্রাকশন জয়েন্টও আছে। এই দুটা জয়েন্টের মাঝখানে, এগুলো হচ্ছে ট্রান্সভার্স জয়েন্ট, আর এগুলোর মাঝখানে একটা কন্ট্রাকশন জয়েন্টও আছে। ওটা হচ্ছে 45 ফিট ডিসটেন্স। এই যে কন্ট্রাকশন জয়েন্ট এট 22.5 ফিট অর্ধেক। এবার অ্যালাউবেল স্ট্রেংথ গুলো আমরা অলরেডি কি বললাম, 3 ধরনের বার আছে, শ্রিঙ্কেজ স্টিল, তারপর হচ্ছে টাই বার, আর হচ্ছে ডাওয়েল বার। ডাওয়েল বারের জন্য আমরা অ্যালাউবেল স্ট্রেংথ নেই, এদের আমরা যেটা ইউজ করতেছি ওটার যে ভ্যালু সেটাই। তবে শ্রিঙ্কেজ স্টিলের জন্য অ্যালাউবেল ভ্যালু দিয়ে দেওয়া আছে 33,000 পিএসআই বা 3.3 কেএসআই, টাই বারের জন্য 2.7 কেএসআই, সরি 27 কেএসআই, এটা 27, এটা 33 কেএসআই, এটা 27 পিএসআই। আর ডাবল বারে প্রবাবলি 60 কেএসআই বা 72 কেএসআই এগুলো ইউজ করে। আচ্ছা, এখন হচ্ছে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য। হ্যাঁ, আমরা ফর্মুলা শিখছি AS ইকুয়ালস টু WF ডিভাইডেড বাই WFS। এই যে এটা, এখানে W টা কি? ওয়েট অফ স্ল্যাব, F হচ্ছে একটা কোএফিসিয়েন্ট যেটা ভ্যালু হচ্ছে 1.5, FS হচ্ছে অ্যালাউবেল স্ট্রেস অফ স্টিল, ঠিক আছে? আর L টা কি? যেহেতু ওয়্যার মেশ বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দুই ডিরেকশনেই বসবে, যেটাকে জালির মতো। ওকে, একবার L হবে L/2 লংগিটিউডিনাল ডিরেকশনের জন্য, আর একবার L হবে L ট্রান্সভার্স ডিরেকশনের জন্য, ঠিক আছে? তো আমরা সূত্রটা বসাই। প্রথমে ওয়েট অফ স্ল্যাবটা বের করি। স্ল্যাব যেহেতু কংক্রিট দিয়ে তৈরি, কংক্রিটের
ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার কিউবিক ফিট, থিকনেস হচ্ছে 12 ইঞ্চি, তাহলে 150 ইন্টু 12/12 150 পাউন্ড পার ফিট স্কোয়ার। তারপর কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হচ্ছে 1.5, আমরা ধরে নিছি এটা। আর অ্যালাউবেল শ্রিঙ্কেজ অফ স্টিল হচ্ছে 33,000 পিএসআই, যেহেতু শ্রিঙ্কেজ স্টিলের জন্য কোশ্চেনে দেওয়া ছিল এই ভ্যালুটা, ঠিক আছে, 33,000 পিএসআই। তাহলে সূত্রে সবগুলো ভ্যালু আমাদের বসে গেছে। আচ্ছা, এখন হচ্ছে সূত্রে একটা এল ছিল, এই এলটা দেওয়া এখনো বাকি, এই এলটা। তো লংগিটিউডিনাল ডিরেকশনের জন্য কত হবে? ট্রান্সভার্স জয়েন্টের স্পেসিং ডিভাইডেড বাই 2 মানে 22.5, তাহলে 22.5 দিয়ে গুণ করব। আমার এরিয়া অফ স্টিল আসছে 0.153 ইঞ্চি স্কোয়ার। এখন কত নম্বর রড দেওয়া যায়? 0.153 কাছাকাছি কোনটা আছে? 4 নম্বর রড। 4 নম্বর রডের এরিয়া কত? 0.20, ঠিক আছে। 3 নম্বর রডের এরিয়া কত বলেন তো কেউ একজন? 0.125 স্যার। 0.13 আর কি আমরা বলি নর্মালি। তো এটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে রিকোয়ার্ড থেকে, আমরা এর পরেরটা নিব, 4 নম্বরটা নিচ্ছি এই কারণে, ঠিক আছে। আপনাদের যদি কোনো কারণে এখানে 0.10 আসে, সাপোজ এরিয়া অফ স্টিল আসছে 0.10, ঠিক আছে, তখন আপনারা চাইলে 4 নম্বর ইউজ করতে পারেন, তখন সেটা ওভার ডিজাইন হয়ে যাচ্ছে, বাট তখন আপনারা 3 নম্বরটা ইউজ করবেন। ওকে, সো 0.2 ডিভাইডেড বাই 0.153, 1.307 ফিট আসছে, আমরা 1 ফিট ধরে নিলাম। তার মানে লংগিটিউডিনাল ডিরেকশনে ইয়াগুলো বসবে হচ্ছে 1 ফিট ডিস্টেন্সে, ঠিক আছে। 4 নম্বর বাট 1 ফিট ডিস্টেন্সে। স্যার স্পেসিং হ্যাঁ, স্পেসিংটা এই যে সাপোজ এভাবে যাবে, এভাবে যাবে, 1 ফিট পর পর 4 নম্বর রডটা বসবে, এগুলো হচ্ছে ওয়্যার মেশ। আরেকটা ডিরেকশন দেওয়া বাকি, এখন আমরা ওটা দেখবো। ট্রান্সভার্স ডিরেকশনে উইথ অফ পেভমেন্ট ডিভাইডেড বাই 2, 24/2 12 ফিট। সবগুলোকে 2 দিয়ে ভাগ করবো। ট্রান্সভার্সের জন্য 24 ফিট, প্রস্থকে 2 দিয়ে ভাগ, আর লংগিটিউডিনাল এর জন্য লেন্থকে 2 দিয়ে ভাগ, তাহলে 12 ফিট আসছে। আচ্ছা, তাহলে এরিয়া অফ স্টিল আসছে এখানে 0.082 মানে 0.09। এখানেও আমরা 3 নম্বর ওটা চাইলে ইউজ করতে পারি, কিন্তু মানে ডিফারেন্স না করার জন্য, দুটাই একই রড দিয়ে করার জন্য আমরা 4 নম্বরটা ইউজ করতেছি। তাহলে এক্ষেত্রে আনসার আসে 2 ফিট ডিস্টেন্সে, 4 নম্বর রড 2 ফিট পরপর বসাবো, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে 1 ফিট ডিস্টেন্স, আর এদিকে হচ্ছে 2 ফিট পরপর বসবে। ঠিক আছে, এভাবে করে সব দিকে বসবে আর কি। আচ্ছা, এবার টাই বার। আমার শ্রিঙ্কেজ বারের বা টেম্পারেচার বারে কাজ শেষ, এবার আমরা দেখুন টাই বার। টাই বারস অ্যালং লংগিটিউডিনাল কনস্ট্রাকশন জয়েন্ট। তো এটার জন্য সূত্র সেম, লেন্থ হবে উইথ অফ পেভমেন্ট ডিভাইডেড বাই 2। যেহেতু টাই বার কোন দিকে বসবে, আমরা টাই বার কোন দিকে বসবে বলছি, এই যে এই বরাবর, ঠিক আছে। তার মানে এই লেন্থটা আমার জানা লাগবে। তো উইথ অফ পেভমেন্ট ডিভাইডেড বাই 2, 24/2 12 ফিট, তাহলে এরিয়া অফ স্টিল বের হয়ে আসছে। বাট এখানে 33,000 জায়গায় বলবে 27,000, কারণ টাইবারের অ্যালাউবেল স্ট্রেস দেওয়া 27,000, তাহলে 0.1 ইঞ্চি স্কোয়ার ফিট আসছে। এখানে 0.31টা ইউজ করছে 5 নম্বর বার, আমরা এখানে 4 নম্বর ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে, সমস্যা নেই, এটা আপনাদের নিজেদের উপর। ওকে, তারপর লেন্থ অফ টাইবার, টাইবার কত লম্বা লম্বা দিব সেটার জন্য এই সূত্রটা, আনসার হচ্ছে 27 ইঞ্চি বা 2 ফিট, ঠিক আছে, 2 ফিট লম্বা হবে। তাহলে টাইবারের রেজিগনেশনটা কি? আহ আমরা 5 নম্বর 12 ইউজ করতে পারি, 4 নম্বর ইউজ করতে পারি, ইভেন 3 নম্বরটা এখানে ইউজ করতে পারি। আর 3 নম্বরে তখন আমার স্পেসিং কম হবে। 5 নম্বরে 3, সরি, হ্যাঁ কম হবে। 5 নম্বরে 3 ফিট ডিসটেন্স হচ্ছে। ওকে, তাহলে এতটুকু। নেক্সট হচ্ছে আমাদের ডাবল বারটা। ডাবল বারের ব্যাপারটা মুখস্থ। ট্রান্সভার্সে 10, কনট্রাকশনে 8, এটা আপনাদের অঙ্ক করে বের করতে হবে, এটা মুখস্থ। লেন্থ হচ্ছে 2 ফিট 2 ফিট, আর স্পেসিং এটার জন্য 8 ইঞ্চি, এটার জন্য 12 ইঞ্চি, ঠিক আছে। এই অংশটা মুখস্থ, এটা বড় বড় বসাই দিবেন ডাবল বারের জন্য। ট্রান্সভার্সে 10, কনট্রাকশনে 8।
ওকে, সো আমরা এখন যদি এই ছবিটা দেখি, এই যেখানে এই অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আহ, ইয়া করে দেওয়া, এটা কি বলেন তো, এটা কোন কোন রিনফোর্সমেন্টটা, এটা ভেতরেরটা? মেশ স্যার, মেশ আর মেশ। ওয়্যার মেশ বা টেম্পারেচার স্টিল। আর এদিকে হচ্ছে টাই বার গুলো, আর এদিকে বসবে হচ্ছে কি ডাবল বার গুলো। ঠিক আছে, এই ছবিটা আপনাদের যে প্রশ্ন আসে পরীক্ষায়, এই ছবিটা ড্র করে দিবেন। ওকে, যদি আমি বলি যে বার গুলো সব দেখাই, তাহলে এটা ড্র করে দিবেন, তাহলেই হবে। নর্মালি এটা ড্র করতে বলি আমরা, But বাট এটা ড্র করলেই হবে, তাহলে সবগুলো একসাথে এসে যাবে। এগুলো মেন বার না স্যার? কোনগুলো? যেগুলো ক্রাফট করা ইয়ে আছে, আঁকা বাঁকা করা আছে এগুলো? এই যে এটা এটা না না, এটা না, এরপর এটা ওই টাইবারের পর। মানে স্যার জানতে চাচ্ছে স্যার কোনটা নিচে থাকবে, কোন রডটা নিচে স্যার, বটমের থাকবে কোন রডটা স্যার? ও আচ্ছা আচ্ছা। লঙ্গিটিউডিনাল জয়েন্টের রডগুলো নিচে থাকবে, না ট্রান্সভার্স জয়েন্ট গুলো নিচে থাকবে, কোন রডটা নিচে থাকবে? দেখাচ্ছি। ঠিক আছে স্যার। এখন ক্লিয়ার? জি জি স্যার। এই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কোন নটটা নিচে আছে। সরি, এই যে 4 নম্বর রড এট 24 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা দেওয়া হচ্ছে নিচের নিচের দিকে, এপাশে থাকতেছে, আর এটা উপরে। ওকে, তাহলে নেক্সট আমাদের হচ্ছে, আচ্ছা এখন আমরা দেখবো রিজিড পেভমেন্টের স্ট্রেস গুলো। আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, 2টা মিনিট সময় নিয়ে বলতে।
পেভমেন্ট স্ট্রেস থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবে, হ্যাঁ, ফ্লেক্সিবল পেভমেন্ট থেকেও থাকবে, রিজিড পেভমেন্ট থেকেও থাকবে। ওকে, এক্ষেত্রে কোশ্চেনটা একটু ক্রিয়েটিভ হইতে পারে, একটু কনসেপচুয়াল হইতে পারে। সরাসরি আমি বলে দিব যে এই প্রবলেমটা, সেই প্রবলেমটার কজ কি এবং সলিউশন কি, এইভাবে দিব না, বরং একটু চিন্তা করে দিতে হবে, এরকম কিছু একটা দিব। ওকে, কেমন হইতে পারে আমি আপনাদের প্রবলেমটা বলে দিচ্ছি, প্রবলেমটার নাম বলি নাই, হ্যাঁ, জাস্ট প্রবলেমটা কি হয়েছে এটা বলতেছি। যেমন দেখ, আমি আপনাকে বললাম এখানে একটা প্রবলেম দেখাচ্ছে ব্লো আপ। ব্লো আপটা কি? এ লোকালাইজড আপওয়ার্ড স্ল্যাব মুভমেন্ট এন্ড শ্যাটারিং অফ এট এ জয়েন্ট অর ক্র্যাক, অর্থাৎ স্ল্যাব উঠে যাওয়া, ঠিক আছে, এই স্ল্যাব উঠে গেছে। এখন আপনি যখন পরীক্ষার আগে প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি ব্লো আপ কি জিনিস সেটা পড়ছেন, ব্লো আপ কেন হয়ে পড়ছেন, কিভাবে রিপেয়ার করা হচ্ছে সেটাও পড়ছেন, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের পরীক্ষায় যেটা বলবো সেটা হচ্ছে, as a transportation engineer, if you see a localized upward slab movement and shattering at a joint or crack, ঠিক আছে, if you see upward slab movement, what will you suggest to the contractor to solve this problem? ঠিক আছে, আমি আপনাকে ব্লো আপ হয়েছে এটা বললাম না, রাদার আপনাকে বললাম কি হয়েছে সেটা। কারণ আপনি যখন নাকি ফিল্ডে যাচ্ছেন, ওকে, আপনি যখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি দেখতে যাচ্ছেন যে আপনার পেভমেন্টে কি সমস্যা হয়েছে, তখন আপনার টিচার আপনাকে বলে দিবে না যেখানে ব্লো আপ হয়েছে, ওকে, রাদার সে আপনাকে বলবে যে এখানে এটা হয়েছে, এই পেভমেন্ট উপরে উঠে গেছে। ওকে, এটা পরীক্ষায় আমি আপনাদের এভাবে বলে দিব যে পেভমেন্ট উপরে উঠে গেছে। তো আপনাদের যেটা করতে হবে, কেন উঠছে, এর সমস্যাটা কি বলে, এটা এটা আপনাদের উল্লেখ করতে হবে। অলরাইট, বুঝতে পারছেন? আমি কোশ্চেনটা কিভাবে করব, ধরনটা বোঝা গেছে? কারণ এগুলোতে কিন্তু আমি ভালো মার্ক দিব, যেহেতু কনসেপচুয়াল হবে। আমরা কিন্তু অলরেডি 4-5 টাইপের ম্যাথ দেখে ফেলছি এর মধ্যে, কিন্তু ম্যাথ ছাড়াও অনেক থিওরি থাকবে। এই থিওরি গুলোর জন্য আমি যে প্রসেসটা বলতেছি বা যে ধরনটা বলতেছি এগুলো আয়ত্ত করবেন একটু। তো এগুলো এমন ভাবে দিব যে আপনারা স্লাইড খুলে রাখলেও বের করতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট মিড টার্মে আপনারা সবাই খাতা দিতে অনেক দেরি করছেন, অনেক। আমি কোনো পেনাল্টি করি নাই, বাট এবার খুব দেরি করা যাবে না, ঠিক আছে। আপনাদের সময় 2.5 ঘন্টা, 2 ঘন্টা হচ্ছে পরীক্ষার জন্য, আধা ঘন্টা হচ্ছে সাবমিশনের জন্য। তারপরে যদি বেশি দেরি হয় আমি হয়তো সর্বোচ্চ 5 মিনিট আপনাদের কনসিডার করবো, হ্যাঁ, এর বেশি না, কারণ আধা ঘন্টা অনেক সময় সাবমিট করার জন্য। আচ্ছা, তো একটা প্রবলেম হচ্ছে, এবার হচ্ছে রিজিড প্লেসমেন্টে কি কি ধরনের প্রবলেম দেখা যায় আমরা এগুলো দেখবো। স্যার মানে সাবমিট করার সময় স্যার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে স্যার, স্বাভাবিক। এটা এটা হচ্ছে স্যার, মনে করেন ফার্স্ট টাইম নেট মানে ওয়াইফাই নিয়ে আমি কাজ করতেছি, হুম। হঠাৎ করে ওয়াইফাই কারেন্ট চলে গেল, হুম। এটা একটা প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে স্যার, মনে করেন আমি সাবমিট হ্যাঁ। করতে চাচ্ছি, নেট প্রবলেম করতেছে বা এটা ওটা হতে পারে, চান্স না থাকতে পারে, যে কোনো এক্সট্রা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে স্যার, আচ্ছা, এটা একটু কনসিডার করতে হবে স্যার। ঠিক আছে, আমি আপনাকে বলি। প্রথম যে সমস্যার কথা আপনি বললেন যে ওয়াইফাই নাই, ওকে, আপনি জি স্যার স্যার। আরেকটা কথা স্যার। আচ্ছা, আমি একটু শেষ করি। 2 ঘন্টা থেকে আপনার খাতা জমা দেওয়ার কাজ শুরু হবে, ঠিক আছে। জি স্যার। তো যে 2 ঘন্টা শেষ হলো, আপনি খাতা জমা দেওয়ার কাজ শুরু করছেন, সাপোজ আপনি প্রথম 10 মিনিটে তাহলে এই সমস্যাটা হয়ে যাওয়ার কথা, তাহলে আপনাকে প্রথম 10 মিনিটের মধ্যে জানাবেন, স্যার আমার ওয়াইফাই নাই। দেন আমি আপনাকে বলবো, আপনার যদি ওয়াইফাই না থাকে পরীক্ষার আগের দিন অ্যাটলিস্ট মোবাইলে 50 এমবি রাখবেন, কারণ আপনার যে ফাইলটা হবে পিডিএফ ফাইল, এটা সর্বোচ্চ 10 থেকে 12 এমবি হবে। হ্যাঁ, আপলোড করতে বেশি হলে 50 এমবি যাবে। 50 এমবি এখন 5-6 টাকায় পাওয়া যায়, সেকেন্ড, জি স্যার। ঠিক না আছে। আচ্ছা, আমি তারপরও স্যার, আপনার স্যার লোড স্যার লোড সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে স্যার হ্যাঁ, সবচেয়ে বড় প্রবলেমটা কি? ফোন স্যার, স্যার স্ক্যান করি হ্যাং করে স্যার, সবচেয়ে বড় স্যার সমস্যা এটা। ওই জন্য তো আধা ঘন্টা সময় আছে আপনাদের, আধা ঘন্টা তো আপনাদের লাগবে না। লোডশেডিং থাকলে তো ছবি তোলা যায় না, স্ক্যান করা যায় না। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে তুলবেন। না আমার স্ক্যান করে সমস্যা। দেখেন, আমি অবশ্যই আপনাদের কি 5-10 মিনিট, 2.5 ঘন্টা সময় দিচ্ছি, তারপর আপনাদের 10 মিনিট লাগবে, আমি এটা কনসিডার করবো। গত কিন্তু একবার কিছুটা তো কনসিডার করতে হবে স্যার। ওটুকু আমি কিছুটা তো কনসিডার করতে হবে স্যার। অবশ্যই করবো, কিন্তু আমি যখন দেখবো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা লেগে যাচ্ছে, তখন আমি বুঝবো এখানে অন্য কোনো কাহিনী হচ্ছে, ঠিক আছে। এইটা যেন না হয়, এটাই বলতেছে। আপনাদের যদি না জেনুইন স্যার, সমস্যা থাকে আমি অফকোর্স কনসিডার করবো, আমাকে জানাবেন যে স্যার এই সমস্যা। কিন্তু লাস্ট মিড টার্মে আমি
আমি 5টা সেকশনের পরীক্ষা নিছি, শুধু আপনাদের সমস্যা হয়েছে, আর কারো সমস্যা হয়নি। সবাই আড়াই ঘন্টার মধ্যে দিছে। একজন দুইজন হয়তো বা দেরি করছে, 3-4 জন হয়তো বা দেরি করছে। তারা ফোন দিয়ে জানাইছে এই সমস্যা। আপনাদের ব্যাচে সবাই দেরি করছে। 4 জন তো আমার ফোনই ধরে নাই। আমি স্যার ফোন ফোনে ধরুন স্যার, মোবাইল কিন্তু স্যার মোবাইল ওপেন হয়ে গেছিল। মোবাইল তো বন্ধ হয়েছে স্যার আমার তখন। আচ্ছা আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল তো স্যার তখন। আচ্ছা ঠিক আছে, কি আর করার। এরপরে অনেকে এরকম হয়েছে, পরীক্ষার দিনই মোবাইল নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? মোবাইল হাত থেকে পড়ে গেছে। এরকম সমস্যা দুইজনের ছিল, একই দিনে মোবাইল নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা প্রবলেম গুলো দেখি। প্রথমটা হচ্ছে ব্লো আপ, এ লোকালাইজড আপওয়ার্ড স্ল্যাব মুভমেন্ট, অর্থাৎ স্ল্যাব উপরে উঠে যাওয়া। হ্যাঁ, ইউজুয়ালি অকার্স ইন স্প্রিং অর সামার, গরমের সময় এটা হয়, এন্ড ইজ এ রেজাল্ট অফ ইনসাফিসিয়েন্ট রুম ফর স্ল্যাব এক্সপানশন ডিউরিং হট ওয়েদার। যেহেতু আমরা কি জানি, আমরা এক্সপানশন জয়েন্ট রাখি একটা রিজিড পেভমেন্টে, যাতে করে টেম্পারেচার বাড়লে সে হাই হলে তাহলে মানে একটু যাতে গিয়া হয় স্যার, জানি স্যার শুনছেন? ওকে। সো আমরা কি জানি, রিজিড পেভমেন্টে আমরা একটা এক্সপানশন জয়েন্ট রাখি, কারণ গরমকালে যখন স্ল্যাব এক্সপান্ড হবে, স্ল্যাব যদি এক্সপান্ড হয় তখন যেন সে এক্সপানশনের জন্য জায়গা পেতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা এই জায়গাটুকু রাখি। ওকে, তো যখন নাকি এই জায়গাটা থাকে না এক, তখন হচ্ছে এক্সপান্ড হয়ে জায়গাটা এভাবে কি হয়, মানে উপরের দিকে এটা মুভমেন্ট হয়ে যায়, উপরের দিকে উঠে আসে। এই প্রবলেমটাকে আমরা বলি ব্লো আপ। আচ্ছা, তো এটা কেন হয়? এই কারণে কি কি সমস্যা হয়? রাফনেস কমে যায়, ময়েশ্চার ইনফিল্ট্রেশন, সবচেয়ে বড় যে সমস্যা, রাস্তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি বা ময়েশ্চার, পানি ঢুকে যায় ভেতরের লেয়ার গুলোতে। ইন এক্সট্রিম কেসেস ক্যান পোজ এ সেফটি হ্যাজার্ড, একদম উপরে ওঠে কি করতে পারে, গাড়ি পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। পসিবল কজেস কি হতে পারে? ডিউরিং কোল্ড পিরিয়ডস পিসিসি স্ল্যাব, পিসিসি মানে পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট স্ল্যাব, মানে এই রিজিড পেভমেন্ট গুলোই contract, leaving wider joint openings. If these openings become filled with incompressible material such as rocks or soil, subsequent slab expansion during hot periods may cause high compressive stress. অর্থাৎ আমি এক্সপানশন জয়েন্ট সাপোজ রাখলাম, বাট ওই জায়গাটাতে পরে কি হয়ে গেছে, রক জমা হয়েছে, পাথর জমা হয়েছে, সয়েল জমা হয়েছে। এখন যেটা হয়েছে, জয়েন্ট রাখার পরও ওই জায়গাটা কি হয়ে গেছে, আমার এক্সপান্ড করতে পারেনি আর, কারণ ওখানে রক ছিল। তখন হচ্ছে একটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে, এন্ড ওটা কি হয়, ব্লো আপ, উপরে উঠে আসে। আচ্ছা, এটা রিপেয়ারিং ওয়েটা কি? ফুল ডেপথ প্যাচ। ফুল ডেপথ প্যাচ মানে হচ্ছে পুরো যে জায়গাটা উঠে গেছে ওই জায়গাটা আমরা তুলে ফেলবো। ঠিক আছে, তুলে আবার ওটা নির্মাণ করব, পুরোটা তুলে ফুল ডেপথ প্যাচিং করতে হবে। কর্নার ব্রেক কি? এই যে এরকম প্যানেলের কর্নারে ভেঙে যাওয়া। ঠিক আছে, আর এটা কি কারণে হতে পারে? লোড রিপিটেশন, বারবার লোড যাওয়ার কারণে হতে পারে, অথবা আমার ম্যাটেরিয়াল ভালো করে না করার কারণে হতে পারে, মানে কাস্টিং করতে না পারার কারণে হতে পারে। পুয়ার লোড ট্রান্সফার অ্যাক্রস দ্য জয়েন্ট, যেহেতু আমরা লোড ট্রান্সফার করি কি দিয়ে, একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলে ডাবল বারগুলো দিয়ে। যদি এই লোড ট্রান্সফারিংটা ঠিক মতো না হয়, ঠিক আছে, যদি আমি ঠিক মতো বসাতে না পারি, তখন একটা কর্নারে বেশি চাপ পড়ে, তখন ওই জায়গাটা ফেলিয়ার হয়। এই প্রবলেমটা বেশি দেখা যায় রিজিড পেভমেন্টের ক্ষেত্রে। ওকে, সো এটার সলিউশন কি? এটার সলিউশন ফুল ডেপ প্যাচ, পুরোটা তুলে আবার ঠিক করা। এরকম আরো প্রবলেম আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট বেসিক এগুলো দেখা যাচ্ছে। The faulting জিনিসটা কি? A difference in elevation across a joint or crack usually associated with undoubled JPCP. Usually the approach slab is higher than the leaf slab. আচ্ছা, যেহেতু আমরা কি জানি, রিজিড পেভমেন্ট অনেকগুলো স্ল্যাব দিয়ে গঠিত হয়। একটা স্ল্যাব, ডান ধরেন 2 লেনের রাস্তা, তাহলে বামে একটা স্ল্যাব, ডানে একটা স্ল্যাব, আর সামনে অনেকগুলো স্ল্যাব, রাস্তার যতগুলো যাচ্ছে। যদি 100 ফিটের রাস্তা হয় সাপোজ, তাহলে সাপোজ 1000 ফিটের রাস্তা, এবং একটা স্ল্যাব প্যানেলে 50 ফিট, এরকম 20টা প্যানেল হচ্ছে পুরোটা রাস্তা জুড়ে, এই পাশে 20টা পাশে 20, টোটাল 40টা প্যানেল। তো যে আমি সাপোজ 1 নম্বর প্যানেল থেকে 2 নম্বর প্যানেলে যাচ্ছি, তাহলে 1 নম্বর প্যানেল হচ্ছে অ্যাপ্রোচ লিফ স্ল্যাব, আর যে প্যানেলে যাচ্ছে হচ্ছে অ্যাপ্রোচ স্ল্যাব। এভাবে প্রত্যেকটা প্যানেল হচ্ছে একটা লিফ স্ল্যাব, একটা অ্যাপ্রোচ স্ল্যাব, একটা লিফ স্ল্যাব, একটা অ্যাপ্রোচ স্ল্যাব। যে স্ল্যাবটা পার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে লিফ স্ল্যাব, যে স্ল্যাবে যাচ্ছি ওটা হচ্ছে অ্যাপ্রোচ স্ল্যাব। আচ্ছা, ইজ হায়ার দেন লিফ স্ল্যাব ডিউ টু পাম্পিং, যে স্ল্যাবে আমি যাচ্ছি ওই স্ল্যাবটা একটু উঁচু হয়ে যায়, কারণ কি? The most common faulting mechanism, faulting is noticeable when the average faulting in the pavement section reaches about 0.1 inch height.
যখন এতটুকু উঁচু হয়ে যায় যে 0.1 ইঞ্চের সমান, তখন এটা ভিজিবল হয়। সেটা প্রবলেমটা কি? মোস্ট কমনলি ফল্টিং ইজ এ রেজাল্ট অফ স্ল্যাব পাম্পিং। ফল্টিং ক্যান অলসো বি কজড বাই স্ল্যাব সেটেলমেন্ট, কার্লিং এন্ড ওয়ার্পিং। অর্থাৎ দুইটা কারণ হতে পারে। বেসিক দুটো রিজন হচ্ছে স্ল্যাব সেটেলমেন্ট। আমার ওই জায়গায় মাটিটা নরম হতে পারে, তখন স্ল্যাব সেটেল করতে পারে, তখন একটা উঁচু একটা নিচু হয়ে যেতে পারে। এক সেকেন্ড হচ্ছে পাম্পিং এর কারণে, অর্থাৎ পানিগুলো বের হয়ে আসছে, হ্যাঁ, বের হয়ে এসে উপরে স্ল্যাবটাকে ধাক্কা দিয়ে উপরে তুলে ফেলছে, ফলে দুটার মধ্যে একটা ডিস্টেন্স হয়েছে। হ্যাঁ, এটা একটা কজ। এইটার ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনাদের প্রবলেমটার নাম বলবো না, প্রবলেমটার নাম না বলে আপনাদের সমস্যাটার কথা বলতে পারি, যে এরকম একটা স্ল্যাব লিফ স্ল্যাব থেকে অ্যাপ্রোচ স্ল্যাবটা একটু উপরে উঠে গেছে, কারণটা কি, সলিউশনটা কি? হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারি পরীক্ষায়। এই যে আপনাদের ডাবল বারে কথা বলছিলাম এবং বলছিলাম যে একটার সাথে আরেকটাকে জোড়া লাগাই, যে এইভাবে, ঠিক আছে? এই যে এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, দুইটা প্যানেলের সাথে এইভাবে কানেক্টেড থাকে এবং এটাকে, এটা লোড, এটা ট্রান্সফার করে। ওকে, এইটা আরেকটা সমস্যা, যদিও এটা দেখা যায় না খুব একটা, কিন্তু এটা বেশ বড় সড় একটা প্রবলেম। এটা হওয়া মানে হচ্ছে বিশাল ক্ষতি হয়ে গেছে। লিনিয়ার ক্র্যাকিং, হ্যাঁ, linear cracks not associated with corner breaks or blow-ups that extend across the entire slab. Typically, these cracks divide an individual slab into 2 or 4 pieces. অনেকগুলো ভাগে টুকরো টুকরো করে ফেলে। Often referred to as panel cracking. Problem কি হয়? Roughness create হয়, allows moisture infiltration, পানি প্রবেশ করে, leading to erosion of base or sub-base support. যেহেতু আমার ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা, ওখানে কোনো রিইনফোর্সমেন্ট থাকে না, কাজে ওখানে ইরোশনের কোনো ভয় নাই, আমার রড দিয়ে নষ্ট হয়ে যাবে সেটার কারণে রডটা ভেঙে বের হয়ে আসতে পারে, হ্যাঁ, এই ধরনের কোনো ভয় নাই। কিন্তু কংক্রিট যেখানে আছে, আরসিসি পেভমেন্ট যেখানে আছে, রিজিড পেভমেন্ট, সেখানে রড যেহেতু আছে, ফলে পানি ইনফিলট্রেট করে সেটাকে কি করতে পারে, ইরোড করতে পারে, এন্ড দেন আপনারটা কি হতে পারে, পেভমেন্ট ফেল করতে পারে। Roughness allows moisture infiltration leading to erosion of base or sub-base support. Cracks will eventually spall and disintegrate if not sealed. যদি এগুলো সিল করে না দেওয়া হয় তাহলে একসময় ভেঙে একদম বড় হয়ে দেখা যেতে পারে। রিপেয়ার স্ল্যাবস উইথ এ সিঙ্গেল ন্যারো লিনিয়ার ক্র্যাক, যদি একটা সিঙ্গেল ক্র্যাক হয় এবং ন্যারোয়ার হয়, তখন ক্র্যাক সিলিং, যেটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, এক ধরনের লিকুইড দিয়ে ওই ক্র্যাকটাকে সিল করে দেওয়া হয়। মোর দেন ওয়ান লিনিয়ার ক্র্যাক জেনারেলি ওয়ারেন্টস এ ফুল ডেপথ প্যাচ। আর যদি অনেকগুলো ক্র্যাক হয় এবং ক্র্যাকের থিকনেসটা মোটা হয়, তখন যেটা হয়, আমাকে ফুল ডেপথ প্যাচিং করতে হয়, পুরোটা তুলে আবার দিতে হয়। আচ্ছা, তো এরকম বেশ কয়েকটা প্রবলেম আছে। আচ্ছা, আমি সবগুলো দেখা যাচ্ছি না, বাট আপনারা পড়লে বুঝবেন, এগুলো ডিসক্রিপশন দেখে বোঝা যাচ্ছে। লাস্টটা আমি দেখাই পাম্পিং। পাম্পিং যেটা হয়, মুভমেন্ট অফ ম্যাটেরিয়াল আন্ডারনিথ দ্য স্ল্যাব অর ইজেকশন অফ ম্যাটেরিয়াল ফ্রম আন্ডারনিথ দ্য স্ল্যাব অ্যাজ এ রেজাল্ট অফ ওয়াটার প্রেশার। অর্থাৎ মাটির নিচে যে আমার বেস, সাব বেস এগুলো থাকবে, এগুলোর মধ্যে যে পানি প্রবেশ করবে, কারণ আমার কি হতে, নিচে কি থাকে, গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে, ঠিক আছে? তো এই গ্রাউন্ড ওয়াটার টেবিল দিয়ে পানি আসছে, পানিগুলো উপরের স্ল্যাবগুলো একটা একটা পার হয়ে আমার উপরে রিজিড পেভমেন্ট হয়ে বের হয়ে আসে, ঠিক আছে? এবং যখন গাড়ি যাচ্ছে, আমার এই পানিগুলো গাড়ির সাথে সাথে কি করে, রাস্তা নিচে দিয়ে যেতে থাকে, মুভমেন্ট হয়, এবং একসময় কি করে, বের হয়ে আসে। পাম্প, এই ঘটনাটাকে বলা হয় পাম্পিং। Water accumulated underneath a PC slab will pressurize when the slab defects under load. These pressurized water can do one of the following. একটা হচ্ছে কি, move about under the slab, স্ল্যাবের নিচে মুভ করতে পারে, move from underneath one slab to underneath an adjacent slab. This type of movement leads to faulting. যখন নাকি এরকম একটা স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে চলে যায়, পানিটা ট্রাফিকের কারণে তখন ফল্টিং ক্রিয়েট হয়, অর্থাৎ একটু আগে যে প্রবলেমটা আলোচনা করছিলাম, এই যে এই প্রবলেমটা ক্রিয়েট হয় যখন পানি একটা নিচ দিয়ে আরেকটা স্ল্যাবে চলে যায়। তখন যে স্ল্যাব থেকে যে স্ল্যাবে গেছে, সেই স্ল্যাবটাতে সেই স্ল্যাবটা আগের স্ল্যাবের চেয়ে একটু উঁচু হয়ে যায়। হ্যাঁ, তখন কি হয়, আপনার যখন আপনি ট্রাফিক দিয়ে যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তখন বারবার আপনি কি হচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, এতে করে আমার ভেহিকেলও নষ্ট হয়। ওকে, আচ্ছা, প্রবলেম কি, ডিক্রিজ স্ট্রাকচারাল সাপোর্ট অফ দ্য স্ল্যাব উইচ ক্যান লিড টু লিনিয়ার ক্র্যাকিং, কর্নার ব্রেকস অর ফল্টিং। পসিবল কজ কি, ওয়াটার অ্যাকুমুলেশন আন্ডারনিথ দ্য স্ল্যাব। This can be caused by such things as high water table, যদি পানির টেবিলটা অনেক উপরে হয়, poor drainage, নিচে যদি ড্রেনিং সিস্টেম ভালো না হয়,
and panel cracks or poor joint seals that allow water to infiltrate the underlying material. আচ্ছা, তো রিপেয়ারিং কিভাবে করব? ফার্স্ট, দ্য পাম্পিং এরিয়া শুড বি রিপেয়ার উইথ এ ফুল ডেপথ প্যাচ টু রিমুভ এনি ডিটারিওরেটেড স্ল্যাব এরিয়াস। অর্থাৎ ফুল ডেপথ প্যাচিং করতে হবে, পুরোটা তুলে ঠিক করতে হবে। সেকেন্ড, consideration should be given to using double bars to increase load in transfer across any significant transverse joints created by the repair. ডাবল বার ইউজ করতে হবে যদি আমরা ইউজ করে থাকি, যদি কোনো কারণে না করা হয় তাহলে। Third, consideration should be given to stabilizing any slabs adjacent to the pumping area as significant amounts of their underlying base, subbase or subgrade may have been removed by the pumping. Stabilizing মানে কি? Stabilizing মানে সিমেন্ট দিয়ে ট্রিট করা। অর্থাৎ আমরা নরমালি কি করি, গ্র্যানুলার সাববেস ইউজ করি বা গ্র্যানুলার বেস ইউজ করি, অর্থাৎ শুধু ফোর সাইডেকে দিয়ে সিমেন্ট ইউজ করি না। তো ওইটাকে সিমেন্ট দিয়ে স্ট্যাবিলাইজ করে দেওয়া, যাতে করে কি হয়, যে ক্ষতিগ্রস্ত এরিয়াগুলো আছে ওগুলো ঠিক হয়ে যায়, রিমুভ হয়ে যায়। ফাইনালি, দ্য সোর্স অফ ওয়াটার অফ অর কজ অফ পোর ড্রেনেজ শুড বি অ্যাড্রেস। কি কারণে সমস্যাটা হয়েছে এটা খুঁজে বের করা। ওকে, জয়েন্ট ক্র্যাক রিপেয়ারিং এভাবে করে। হ্যাঁ, আমরা লিকুইড ঢেলে দিতে পারি, অথবা এটা হচ্ছে ক্র্যাক সিলিং দিয়ে করে দেওয়া। এভাবে যদি ক্র্যাক সিলিংটা বেশি মোটা হয় এবং একদম ভিতরে ঢুকে যাবে এরকম হয়, তাহলে আগে একটা লোহার এয়ার দেওয়া হয়, তারপর ওটার উপর দিয়ে হচ্ছে আমার লিকুইডে ঢেলে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের আমার আজকে 6th ক্লাস এটা। এরপর আমি নেক্সট উইকে একটা ক্লাস পাবো। আমি চাচ্ছি আপনাদের আরো একটা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমার টোটাল 8টা ক্লাস হলো, আমি এতটুকুর মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। তো আপনাদের আমাকে 4 তারিখ যেহেতু পরীক্ষা, এর মাঝখানে শুক্রবার ছাড়া আমাকে আরেকটা এক্সট্রা ক্লাস দিতে হবে। তো তার জন্য আমাকে একটু জানেন যে আপনারা কখন দিতে পারবেন এটা। যেহেতু আপনাদের পরীক্ষা চলে আসছে, এখনো কোনো এক্সকিউজ দিবেন না, এখন যেভাবে পারেন ক্লাস করবেন। 6টা হলে 6টা, 7:30 হলে 7:30। ঠিক আছে? আর যারা ক্লাসে প্রথম দিকে ছিলেন না, এখন আসছেন, আমি আপনাদের আবারও বলি যে আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ইভেন্ট হচ্ছে, ফেসবুক হয়তো বা দেখছেন, সিনজিনিয়াস নামে। তো এই ইভেন্টটাতে আমি চাচ্ছি ইউসিডিসি থেকে যেন ভালো একটা পার্টিসিপেশন আসে। ঠিক আছে? এবং আপনারা চেষ্টা করবেন যেন আপনারা প্রাইজটা পেতে পারেন। তো পারলে একটু প্রিপারেশন নেন। যদি অটোক্যাড, যেহেতু আপনাদের ডিপ্লোমার ব্যাকগ্রাউন্ড, অনেকের অটোক্যাড ভালো পারার কথা, ঠিক আছে, তাহলে ওটা একটু দেখে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা অথরিটি থেকে বলে দেওয়া, আপনাদের সবাই যেন পেমেন্টটা ক্লিয়ার করে ফেলেন। ঠিক আছে? নেক্সট সেমিস্টারে, সরি এই সেমিস্টারে ফাইনালের আগে। আচ্ছা, তাহলে এতটুকুই আজকে, আসি। আর কোনো কোয়েশ্চেন বা কারো কিছু বলার আছে? স্যার একটু শুভ স্যারের সাথে কথা বলেন স্যার। ওকে, হ্যাঁ, শুভ স্যারের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আমি এখন, ওনার ক্লাস কখন, আজকে কখন? 3টার দিকে ছিল স্যার। 3টার দিকে ছিল। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, আসি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন। আচ্ছা, ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি বলছে স্যার, কি বলছে যে ভাই? আমি কি হইছে? কোন ব্যাপারে? কি উনি প্রথমে কি বলছিল, তো যখন কেটে দিয়েছিল প্রথমে, যখন শুরুতে
কিসে কথা বলছে এগুলা পয়সাল? ওই যে ফেসবুক আমাদের ভার্সিটি না, ভার্সিটি সব ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটি একটা কম্পিটিশন হবে, হুম। কি ইঞ্জিনিয়ার্স নামে। তো আচ্ছা আচ্ছা। এইটাতে পার্টিসিপেট করতে বলতেছে আর কি আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে। ও অটোক্যাড যারা স্পেশাল, যারা অটোক্যাড জানে তাদের তাদের একটা একটা কোর্স, মানে একটা ইয়া আছে, আর একটা মানে এরকম আর কি কুইজ টুইজ দিবে এরকম, এগুলাতে জয়েন করতে বলছে আর কি, মানে এগুলাতে প্রাইজ আছে ও, জিতলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই এনাম স্যার কি বলছিল তো ভাই? তখন আমি তো এমনি ক্লাস ছিলাম, বাইরে ছিলাম, আমরা অনে ছিলাম আমি আর কি। আজকে ভাই আরাম স্যারের ক্লাস করি নাই। উনি কি ভাই ভাই কথা কি বললো নাকি? ও আচ্ছা, এই জন্যই তো অনেকে বলতেছে আজকে ভাইবা নিবে, ভাইবা নিবে, ভাইবা দেখি সব ইউনিভার্সিটি ভাইবা নিতেছে, শুধু আমাদের ইউনিভার্সিটি ছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটি ভাইবা নিতেছে একদম। ডে ইভিনিং সবগুলোর থেকে ভাইবা নিতেছে, শুধু একমাত্র আমাদের ইউনিভার্সিটি দেখলাম যে ভাইবা নেওয়া হয় না আর কি। তো অবশ্য ভাইবা ওই নিলে কি, কুইজ কুইজ আকারে নিলে ভালো আর কি, ডক ফাইল দিয়ে দিল, 5 মিনিট বা 10 মিনিট টাইম দিল, এটার ভিতরে সাবমিট করতে পারলে অনেক ভালো। ভাইবাটা একটা প্যারা আর কি। এখন কি এটা আর কি, ওটা হলে তো একটু ভালো হয় আর কি। এখন বলতেছে ভাইবা নিবে বলতেছে আর কি, এখন স্যারও বলছে ভাইবা নিবে, আমাদের ইফাত স্যারও বলছে যে ভাইবা নিবে ফাইনালে। হুম, ঝামেলা আসলে। এগুলো ঝামেলা, কিন্তু সব ইউনিভার্সিটি দেখলাম নিতেছে, কোন খালি আমাদের ইউনিভার্সিটি ছাড়া আর কি। আর নেক্সট এটা নিচ্ছে এবার ঠিক আছে, যদি নেক্সট সেমিস্টার তো মনে হয় আর খোলার সম্ভাবনা আছে নাকি? খোলার সম্ভাবনা তো অবশ্যই মনে হয় আছে মনে হয়, কারণ নেক্সট সেমিস্টার তো এইট সেমিস্টার না, এইট সেমিস্টারে তো মনে হয়। এখন তো সিজন খারাপ, এখন তো সিজন খারাপ খুব। আরে ভাই সিজন, আমার একটা আমার বেসিক্যালি আমি আমি বলি আমার করোনা হয়েছে, আমি 1 মাস 10 দিন অসুস্থ ছিলাম। হুম হুম। এই পরিস্থিতিতে কিভাবে বাইরে হই আমি এটাই চিন্তা করতেছি, আর পুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল থাকবে। এখন অলরেডি এখন তো প্রায় উপরের দিকে চিটাগাঙে এখন। আজকে গতকাল 39 জন মারা গেছে চিটাগাঙে। হ্যাঁ বাড়তেছে তো এখন হঠাৎ করে। এখন এই সিচুয়েশনে কিভাবে তারা কি করতেছে এটা তো আমার মাথায় ঢুকে না রে ভাই, কি একটা মানে অবস্থা। এখন আর আমরা অনলাইনে তো একটা অনলাইনে প্যারায় পড়ে গেলাম, আমাদের অনেক সাবজেক্ট ক্লিয়ার না এখনো, সেশন গুলো ম্যাক্সিমাম হচ্ছে এগুলো, সেশন গুলো। আচ্ছা ইয়া একটা ওই ইয়া আছে না কি জানি বলো, ওই যে আমাদের রবিউল স্যারের সময় একটা ইয়া ছিল ওই কি ট্রাসের কতগুলো ইয়া অ্যানালাইসিস ছিল, অ্যানালাইসিস এটা, analyze, হ্যাঁ, এটা তো ওটা কেউ তো মানে ইমরান স্যার দিছিল, বাট স্যার তো এখন চলে গেছে, এটা আমাদের সমস্যা না, আমাদের সমস্যা এখন এবার কি দাঁড়াইছে। এটার পরিবর্তে কি ম্যাডাম এটা নিবে নাকি, কোনো ইমরান স্যারের পরিবর্তে যে ম্যাডাম এটা আসছে। ওটা পাই যায় না, হয়তো সিআর বলতে পারে কি করে। উম, ওরা তো লিখে এটা আর ফেলছে কি এটা, ভাই, ওরা তো লিখে ফেলছে মনে হয়। আমি অবশ্য লিখছি, হাতে লিখছি আমি, লিখছে ভালো হয়েছে হাতে, আমরা তো তাও লিখিনি। হাতে লিখছি, লেখা বসে রয়েছে লিখে রাখছে ভালো হয়েছে। এই আর কি। কি রে স্যার কি লিভ দেয় নাই নাকি, লিভ নাকি দিছে, আমাদেরকে হ্যাঁ লিভ বাইরে দিছে, যেতে বলছে। আমরা বের করে দিছি আর কি। পোলাপাইন তো দেখি এখানে অনেকজন আছে। আছে তো, রুকন আছে, খানমিনা ইসলাম আছে, হাবিব আছে, ভাইয়া খান্না ভাইয়া আছে, হাবিব আছে। আন্নান ভাই আছে। ওরা মনে হয় ওই অন করে রাখছে নাকি কি জানি। ওই যে আনন্দ ভাইয়ের বাচ্চা কথা বলতেছে। না আমার ভাইজি আছে, আমার ভাইজি কথা বলতেছে ঠিক একটা। ও তোমার ভাই জানি, আচ্ছা আচ্ছা। আমার ভাইজি আছে, বাইরে আছে, খান্না বাইরে এখানে আছে না, ঠিক ঠিক একটা। ও আচ্ছা, ঠিক আছে তো না এখন এইট সেমিস্টার এটা কি, আচ্ছা আমাদের এমনি আর মানে এইট সেমিস্টারটা মানে আমাদেরকে জুন মাসে বাইরে হয়ে যাওয়ার কথা না। এখন আমি হিসাব অনুযায়ী তো ওটা জানুয়ারি থেকে যদি স্টার্ট হয় তাহলে জুন মাস। আর আর থিসিস এর ব্যাপারে কি, থিসিস দেখলাম এই সেমিস্টারে দেখলাম যে আমাদের ওই ইয়াতে ওই ভার্সিটির আচ্ছা ইয়া আপনার যেটা আছে আর কি। এটা থেকে বের হয়ে যায়, এখানে রেকর্ড হচ্ছে দেখি, রেকর্ড তো এখনো তো ইয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, বাবারে খাইছে রে।